সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের প্রতিদিনকার আয়োজন সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করি, আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। আজ আমরা কথা বলবো দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিরতা, ডাকসু নির্বাচন এসব প্রসঙ্গে। একই সঙ্গে এসব প্রেক্ষাপট কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গেও খুবই সম্পৃক্ত। তার সঙ্গে আমরা এই প্রেক্ষাপটগুলোর যে যোগসূত্র সেটি নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আমার সঙ্গে আলোচনায় আজকে যুক্ত হয়েছেন নাগরিকের বার্তা সম্পাদক সহকর্মী সাকত হোসেন। সাকত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু আলোচনাটা আমরা ডাকসু নির্বাচন দিয়ে শুরু করতে চাই, যদিও আজকে এই নির্বাচনকে ঘিরে দুই রকম সিদ্ধান্ত পাওয়া যায়। প্রথমে আসলে হাইকোর্ট নির্বাচনটি স্থগিত করে 30 অক্টোবর পর্যন্ত। তারপর কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম চেম্বার আদালতে এটি স্থগিত করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটি বিষয় আপনি খুব খেয়াল করবেন যে ডাকসু নির্বাচন অনেকেই বলছিলেন যে নির্বাচনটি স্থগিতের একটি চেষ্টা বা পায়তারা যেটি বলি আমরা চলছে। একটু বলবেন যে আসলে এই নির্বাচনটি নিয়ে আসলে এই যে স্থগিত করবার চেষ্টা বলি বা অপচেষ্টা বলি কেন হচ্ছে, আসলে কি মনে হয় আপনার কাছে? ডাকসু নিয়ে যদি আপনাকে আমি বলি যে ডাকসু নিয়ে বিভ্রান্তি, মানে একটা পাবলিকের কাছে পারসেপশন তৈরি করা যে ডাকসু নির্বাচন হবে কি হবে না। আমরা জাতীয় নির্বাচনের সাথে কিন্তু এটাকে আসলে বাস্তবতাটাও হলো যে জাতীয় নির্বাচনের সাথে ডাকসু নির্বাচনের একটা সম্পর্ক আছে। আপনি জানেন যে বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের যদি চিন্তা করি, সেটার প্রেক্ষাপট তাকালেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা খেয়াল করি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে একটা ছুড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে এই সরকারকেও একটা চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে, সেই সাথে এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই যে চ্যালেঞ্জটা কে কতটা উতরাইতে পারে, এই যে ডাকসু নির্বাচনটা একটা চ্যালেঞ্জ, যেমন সরকারের কাছে সবার কাছে এরকম চ্যালেঞ্জ, এটা কে কতটা উতরাইতে পারে এটাকে নিয়ে একটা সমস্ত দল এক ধরনের বিভ্রান্তি বা মধ্যে পড়ছে। না হলে পরে এটা আদালতে যাওয়ার কথা না। আমি বলি যে কেন আদালতে গেল এখানে ডাকসু নিয়ে? আপনি যদি চিন্তা করেন যে ডাকসুতে আমরা যদি 6টা নির্বাচন হয়েছে, আপনি যদি চিন্তা করেন যে গত সমস্ত নির্বাচনের চাইতে সবচেয়ে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছিল। আপনি যদি দেখেন যে দলীয় যে প্রভাব, গত সমস্ত নির্বাচনে দলীয় প্রভাব একেবারে ছিল, যেটা মানে আপনি যদি মিটিং মিছিল করতে চাইতেন সেটার মধ্যে সংকট তৈরি হতো। কিন্তু এই নির্বাচনটার মধ্যে সেটা আমরা খেয়াল করছি যে না, তুলনামূলকভাবে একেবারে সুন্দর স্মুথ ভাবে এই নির্বাচনটা তো হচ্ছিল এবং একটা আমরা মনে করছিলাম যে হয়েই যাবেও। এটা নিয়ে আবার হঠাৎ করে সকালবেলা একরকম রায়, বিকালবেলা আরেক রকম রায়, কোর্ট একটা দিল, চেম্বার আদালত দিল। আমরা কোর্টের কাছে কেন গেলাম? আমার প্রশ্ন হলো, আমরা হলো গিয়ে ডাকসু নির্বাচনে আমাদের একটা প্রার্থীদের একটা স্লোগান আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল, যে সমস্ত বিপি প্রার্থী, আপনি জানেন 48 জন বিপি প্রার্থী ছিল, সেখান থেকে 45 জন হয়েছে, তাদের সবার মুখে একটা কথা ছিল, যদি ডাকসু নির্বাচনে যে জিতবে আমরা সবাই জিতবো, শিক্ষার্থীরা জিতবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারসেপশনটা এরকম যে কোনো শিক্ষার্থী কখনো হারে না। সেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটা ব্যাপারে বলা আছে যে এই ক্যাম্পাসে আপনি যখন মানে এখানে মানে যে ছাত্ররা সবসময় মনে করে যে শিক্ষকরা এটাই শিখিয়ে আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এন্ট্রি আছে, এক্সিট নাই। আপনি এখানে শুরু করতে পারেন, আপনার শেষ নেই। আপনার সারা জীবনের সাথে এটার সাথে একটা নারীর সম্পর্ক তৈরি হয়। তো এই কারণেই সমস্ত এর আগের যারা ছিলেন, আমি বলি যে ডাকসু যারা বিপি ছিলেন, তারাও বলছিল যে এই অবস্থা, এইরকম পরিবেশ আর কখনো দেখিনি। হঠাৎ করে এটা আপনি জানেন যে এস এম ফরহাদ আগে ছাত্রলীগ করতেই পারে। আমরা দেখছি যে না এইখানে যারা এখন বর্তমান সরকারে আছেন তাদেরও অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু এখন ফরহাদ এখন ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন। তার প্রেক্ষাপটটা নেই, আমি মনে করি যে এটা একটা চক্রান্তের একটা অংশ, যে তাকে তার মাধ্যমে তার হিট করে তার নির্বাচনে একটা বানচালের ষড়যন্ত্র হয়েছিল। আমি মনে করি যে এটা কোর্টে যাওয়া ঠিক হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনি যদি চিন্তা করেন যে ডাকসু নির্বাচনের যে ঐতিহ্য, সেটাকে বন্ধ করাও কোনোভাবেই ঠিক হবে না। সেটা অবশ্যই উচিত যে নির্বাচনের মতো চলতে দেয়া। আচ্ছা, ডাকসু নির্বাচন নিয়ে আমরা অস্থিরতা দেখছি না, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত শান্তই ছিল, আমরা দেখেছি। যদিও হাইকোর্ট এটি স্থগিত করবার পরে আমরা তাৎক্ষণিক কিছুটা মিছিলের কথা আমরা জানতে পারি, চেম্বার আদালতের পরে হয়তো সেটা থাকবে না। কিন্তু একটু বলবেন যে আমরা গত কয়েকদিন ধরে তো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা দেখছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা ঘটলো সেটি তো আসলে নজিরবিহীন। একই সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যেটি সেখানে আমরা আসলে অস্থিরতা দেখছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর আমরা জানছি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এক ধরনের অস্থিরতা, এক ধরনের নৈরাজ্য তৈরির চেষ্টার কথা দেখা যাচ্ছে। একটু বলবেন যে
এইগুলো আসলে বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, আমরা দেখলাম যে নূরের উপরে হামলা হলো, তারপরে কিন্তু দেশে নানা রকম তথ্য ছড়িয়ে পড়ে। অনেকেই কেউ মনে করছিলেন যে এটিকে আবাস করে আসলে দেশে অন্য কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় কিনা, রাজনৈতিক মাঠ উত্তপ্ত করবার চেষ্টা হচ্ছে কিনা। একটু বলবেন যে আসলে এই যে কি হচ্ছে আসলে দেশের রাজনীতির অঙ্গনে? আপনি যদি একটু তাকান, আমাদের পিছনের দিকে যদি তাকান, যে 90-এর গণ আন্দোলন শুরু বলেন, 69-এর গণ আন্দোলন বলেন, মানে এই যে সমস্ত আন্দোলন কিন্তু ছাত্রকেন্দ্রিক আমাদের দেশের যে এই যে রাজনৈতিক দল বলেন, রাজনৈতিক যে প্রেক্ষাপট বলেন, আপনি যদি একবার তাকান 2007-08 সালেও ছাত্রদের আন্দোলনের কারণেই তত্ত্বাবধায়ক সরকার আসছে। এটা কিন্তু শিক্ষার্থীরা কোনো না কোনোভাবে জড়িত। হ্যাঁ, আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো কথা, এগুলো যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এটার সাথে সরাসরি রাজনৈতিক সম্পর্ক আছে কিনা জানি না, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরটা স্পেসিফিকলি আমি বলতে পারি, সেখানে একদল মানে ছাত্র সংগঠন তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, মানে যেটা আমি মনে করি যে সেটা হয়নি, মানে ঠিক হয়নি, এবং যারা প্রথম বর্ষে আছেন তারা ভোটাধিকার চাচ্ছেন। এখানে আপনাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ক্যারেক্টার আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা প্রেক্ষাপট আছে। এই জন্য আমি বলছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা দল তারা প্রভাব বিস্তার করতে চেয়েছিল, সেই প্রেক্ষাপটে এই আন্দোলনটা শুরু হয়েছে, এবং এই জন্য ভোটের তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। এটার সাথে আমি মনে করি না যে এটা জাতীয় রাজনীতির সাথে কিছুটা পরিবেশ যুক্ত থাকলেও এটা ইনফ্লুয়েন্স আছে অন্য বড় দলগুলোর। কিন্তু আপনার যদি কৃষি বিশ্ববিদ্যালয় আর হলো গিয়ে আমি বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই দুইটা প্রেক্ষাপট কিন্তু সেম টু সেম কিরকম সেটা বলতে পারেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে, যে একটা ছাত্রকে মারার পরে বহিরাগতরা মারলো, সেখানে যেমন প্রশাসন একদম নীরব ভূমিকা, সেটা যেরকম আমরা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই একই রকম ভূমিকা দেখেছি। হ্যাঁ, যদিও আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলছেন যে না, এটা মনে হয় যে এক ধরনের ষড়যন্ত্র ক্যাম্পাসের বিরুদ্ধে, এটা মনে হয় নির্বাচনের ষড়যন্ত্র। আমি মনে করি যে না, এটা আসলে ষড়যন্ত্র না, এটা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং কৃষি বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা, এদের হলো গিয়ে প্রশাসনিক ব্যর্থতা। এই প্রশাসনিক ব্যর্থতা প্রশাসনকে নিতে হবে, এর দায়ভার ছাত্রদেরকে রক্ষা করতে না পারলে। কারণ হলো ভাই, আমরা যখন স্টুডেন্ট হয়ে আসি, শিক্ষার্থী হয়ে আসি, আমি আপনার আন্ডারে, মানে তারা আমাদের অভিভাবক, তাদেরকে রক্ষা করার যেমন দায়িত্ব, তাদের প্রতিপালনের দায়িত্ব তাদের। তারা যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে, আমরা ভালো ক্যাম্পাস দিতে না পারে, তাহলে সেই দায়িত্ব অবশ্যই প্রশাসনকে নিতে হবে। আমরা আলোচনা করব, ঠিকই বলেছেন। আমরা দেখলাম যে গতকাল প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন, বিএনপি, শিবির এবং এনসিপি, বিএনপি, জামায়াত এবং এনসিপি। আরো 7টি রাজনৈতিক দলের সাথে তার বৈঠকের কথা শোনা যাচ্ছে। আপনার কি মনে হয় যে এই যে বৈঠক, আলোচনা, আরো সরকারের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নানা রকম দৌড়ঝাঁপের কথা জানছি, এগুলো কি বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা, রাজনীতি, এর মধ্যে তো একটা যোগসূত্র কোনোভাবেই তো অস্বীকার করবার সুযোগ নেই, তাই নয় কি? না, আপনি যেটা বলছিলেন আমি একটু ব্যাখ্যায় যাই। বিশ্ববিদ্যালয়গুলোর পিছনের দিকে তাকাই, যে ওখানে জুবরা গ্রাম, আপনি জানেন যে ওইটা আমি বলছিলাম না যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনি খেয়াল করে দেখবেন যে যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিধি অনেক বড়, ওইটার পাশে একটা গ্রাম আছে, তাই গ্রামের একটা প্রভাব ওই জায়গাটাতে থাকে। তো এখানে তার মানে এটা কি, প্রশাসনকে নিশ্চিত করতে হবে, আমি বারবার বলছি যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিক জুবরা গ্রাম যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে, ওইখানে কিন্তু কোনো পুলিশ ফাঁড়ি নেই, এত পাশে একটা গ্রাম, এই জায়গাটাতে ওই জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা উচিত প্রশাসনের, যে যদি কোনো কিছু ঘটে। কারণ আপনারা জানেন যে শহর থেকে অনেক দূরে সেই বিশ্ববিদ্যালয়, দুইটা বিশ্ববিদ্যালয় বেশ দূরে। তার মানে ওটা হলো কি, আমি বারবার একটা কথাই বলছি যে এখানে শিক্ষার্থীদের কোনো দোষ নেই, শিক্ষার্থীরা যে আন্দোলন করছে শিক্ষার্থীরা ঠিক আছে, কিন্তু এই শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে 2 জন মুমূর্ষ অবস্থায় আছে, এর দায়িত্ব কি রাষ্ট্র নিতে হবে না? এর দায়িত্ব কি সরকারকে নিতে হবে না? আপনি যতই গন্ডগোল যে অবস্থায় প্রেক্ষাপট তৈরি হোক ক্যাম্পাসে, সেটার দায় কিন্তু আলটিমেটলি আসে কোথায়? রাষ্ট্রের ঘাড়ে আসে, শিক্ষা মন্ত্রণালয়ের ঘাড়ে আসে, সেটা রাষ্ট্রের ঘাড়ে যেমন আসে, যেটা বিশ্ববিদ্যালয়ের, আমরা বলি যে বিশ্ববিদ্যালয়ের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রথম দায়ী, কিন্তু এরপরেও তো রাষ্ট্রের ঘাড়ে। আমরা যদি আপনি একটু খেয়াল করে দেখবেন যে ওই দিন যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী রাতের বেলা তারা অভিযান চালালো এবং আন্দোলন থেমে গেল, ওই সময় প্রশাসন বললো যে আপনাদের দরকার নাই, তারা চলে আসছে, এবং পরবর্তীতে আবার তাদেরকে ডাকা হলো। জানেন এটা আপনি জানেন যে সেনাবাহিনী যৌথ বাহিনী নামতে গেলে সেই একটা অনুমোদন লাগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অনুমোদন ছাড়া নামতে পারে না, তারা এরপরে যে আন্দোলন দমন করলো। হ্যাঁ, আপনি বলতেছিলেন যে জাতীয় রাজনীতির সাথে এটার একটা সংশ্লিষ্টতা আসে কিনা, সেনাপ্রধান বৈঠক করলেন 3 জায়গায়, এটার প্রেক্ষাপটটা কি, আসলে কি ব্যাপারটা? এখানে আমরা অনেক সময় ভুল ভ্রান্তি ছড়াই, যেমন সকালবেলা সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টা
উপদেষ্টার সাথে দেখা করতে গেলেন, এর পরবর্তীতে গেলেন রাষ্ট্রপতির কাছে। আপনি একটু খেয়াল করে দেখেন যে চীন সফর শেষে সফর করে আসলেন 2 দিন আগে সেনাপ্রধান। তো সেনাপ্রধান যদি সফর করে আসেন, আপনি এর আগেও দেখবেন সমস্ত এই প্রধানরা যখন দেখা করে আসেন, তখন প্রোটোকল অনুযায়ী প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদেরকে একটা রিপোর্ট করতে হয়, যে দেশের বাইরে গেলে দেশের বাইরে থেকে আসার সাথে সাথে একটা রিপোর্ট করতে হয়। আপনি খেয়াল করে দেখবেন যে প্রধান উপদেষ্টারও রিপোর্ট করতে হয় রাষ্ট্রপতির কাছে। এটা এখন হয়তো কিন্তু প্রধানমন্ত্রী করতে হতো, আপনি খেয়াল করে দেখবেন যে বিদেশে গেলে এটা করতে হতো। এখন এটাকে গুলিয়ে ফেলাটা মানে ঠিক হচ্ছে না, যে আসলে অস্থিরতা। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলো অস্থিরতা তৈরি করছে, আমরা খেয়াল করে দেখবেন যে এক দল চাচ্ছে যে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, গণপরিষদ নির্বাচন আগে, আরেক দল বলছে যে নির্বাচন হতেই হবে। এটা নিয়ে যখন তাদের মধ্যে বিভ্রান্তি নানা রকম কথা ছড়াচ্ছে, তখন প্রধান উপদেষ্টার কাজ কি? প্রধান উপদেষ্টা কিন্তু এক্সিট চায়, সুন্দরভাবে এক্সিট চায়, একটা সুষ্ঠু নির্বাচন করতে চায়, এটা উনি দৃঢ়। এবং এই জন্য চিন্তা করলো যে তাহলে এই দলগুলোকে আবার ডাকি, ভাই তোমরা আসলে কি চাও? হ্যাঁ, আপনি বলতে পারেন যে নূরের ঘটনা তাহলে কেন ঘটলো? হ্যাঁ, নূরের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা বলবো না, এটা একটা পরিকল্পিত ঘটনা। এখানে এই প্রেক্ষাপটটা তৈরি করা নূরের যেমন ঠিক হয়নি, এই প্রেক্ষাপটটা তৈরি করা যে যারা এটাকে সংঘর্ষে জড়ালো, এটাও ঠিক হয়নি। এটা অবশ্যই জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে। এটা কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে এটা কি আসলেই এই দৌড়ঝাঁপটা কি আসলে দৌড়ঝাঁপটা একটা প্রোটোকল, এই প্রোটোকলটাকে আমরা যদি আমরা সকাল থেকে শুনতে পাচ্ছি যে কি হচ্ছে, যে এই সরকার মনে হয় হচ্ছে না, কোনো জটিলতা সুন্দর কিছু একটা হচ্ছে, এই ধরনের কিছু না। আসলে ঠিক আছে, আমরা সরকার স্থিতিশীল সেটা বলছি। এখন পর্যন্ত সরকার অস্থির হওয়ার কোনো বা সরকারের পতনের কোনো প্রেক্ষাপট আমরা মানে সাংবাদিকতা নৈতিকতার চর্চা থেকে দেখছি না। কিন্তু এটি তো সত্য যে সরকার এক ধরনের চাপের মধ্যে রয়েছে, সেটি রাজনৈতিক চাপের কথা বলেন, এবং মানুষও কিন্তু আজকে আপনি খেয়াল করবেন যে বিশিষ্টজনরা একটি অনুষ্ঠানে কিন্তু বলেছে যে সরকার পথ হারিয়েছে। তো এই যে আলোচনাগুলো হচ্ছে, আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে আসলে গত 1 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, তবে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। এই যে সরকার কিছুটা বেকায়দায় রয়েছে, এটিও তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই। না, আপনি যেটা বলছিলেন যে এই পথ হারিয়েছে সরকার, আসলে কি পথ হারিয়েছে? যেমন আমরা একটা আলোচনায় শুনতেছিলাম যে সরকার কি পথ হারিয়েছে। বাস্তবতাটা হলো, যদি আপনি চিন্তা করেন, সরকার এই 1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি সময় হলো, সরকার প্রথমে এসে সংস্কারের একটা মূলা ঝোলাইলো। এইটা হলো গিয়ে আসলে আপনি যদি সমালোচনা করতে চান এই জায়গাটাতে করতে পারেন যে সরকার নির্বাচনের জায়গা দৃঢ়, কিন্তু সরকার আমাদেরকে একটা স্বপ্ন দেখালো যে এই দেশটা সুন্দর করে গড়ে তুলবো। তাহলে কি দরকার? এরকম সংস্কার রাষ্ট্র সমস্ত খাতে। আমরা বলছি যে মিডিয়া খাতে সংস্কার, ওনারা বললো যে মিডিয়া খাতে সংস্কার করতে হবে, করে ভাই আমরা খুব খুশি। বললো যে আর্থিক সংস্কার করতে হবে, ব্যাংক খাতে সংস্কার করতে হবে, সবাই খুশি। এই সংস্কারের কথা যখন বললো, সাধারণ জনগণ সব খুশি। কিন্তু সংস্কারের যে বললেন ভাই আপনি তো পরিকল্পনা নিতে পারেন, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করাটা আপনার কাজ। সরকারের কাজ কিন্তু বাস্তবায়ন করা। সরকারের কাজ হলো গিয়ে পরিকল্পনা দিবে বুদ্ধিজীবীরা, ঠিক আছে, সেটা আপনি বিদেশ থেকে আনতে পারতেন, বুদ্ধি আনতে পারতেন। সেই বুদ্ধিটা নিয়ে আপনি কাজ এক্সিকিউট করে যাবেন না, সেটা তাহলে পরে সাধারণ মানুষ কি পাচ্ছে? সাধারণ মানুষ এই জন্যই হতাশা, যে সাধারণ মানুষ বুঝতে পারতেছে না যে এরা যে এতগুলো সংস্কারের কথা বললো, এত পরিকল্পনা দিল, আমাদেরকে স্বপ্ন দেখালো যে দেশ ওই সিঙ্গাপুর হয়ে যাবে। এই যে স্বপ্ন, এই স্বপ্ন কি আসলে বাস্তবতা কতটুকু? এই প্রেক্ষাপটে মানুষের ভিতরে এক ধরনের অস্থিরতা রয়েছে। আসলে কি নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে না হলে পরে কি হবে, এই যে অস্থিরতা, এটা মানুষের ভিতরে কাজ করছে। আপনি যেটি বলছিলেন যে মানুষের মধ্যে কাজ করছে যে আসলে এই যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হবে নাকি গণপরিষদ নির্বাচন হবে, হয়তো বা ফেব্রুয়ারিতে একটা নির্বাচন আদৌ হবে কিনা সেই প্রশ্ন মানুষ তুলছে। কিন্তু এই প্রশ্ন যখন মানুষ তুলছে, মানুষ কিন্তু একটি প্রেক্ষাপট বলছে যে আপনি যদি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন চাচ্ছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা তিনি বলছেন জাতির সামনে, এবং সেই মোতাবেক তিনি হয়তো বা পদক্ষেপ নেবেন। কিন্তু একটি বিষয় কিন্তু আলোচনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই যে সরকারের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে, একটি পক্ষ নির্বাচন চায় আর একটি পক্ষ নির্বাচন চায় না। এই যে মানুষের মধ্যে এক ধরনের চিন্তা বা এক ধরনের ভাবনা কাজ করছে, এটি আসলে কেন তৈরি হলো বলে মনে হয় আপনার? এই যে আপনারা বললাম যে একটু আগে যে কথাটা বললাম যে মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে এই সরকার যে এই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারছে। আমরা দেখবেন যে 8টা কমিশন হলো, তার মানে হলো বিশাল বড় কিছু হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই আমাদের যে এটা আমরা সবসময় ডক্টর ইউনূস স্যার সবসময় বলতেন কি যে এটা হলো কি
ছাত্রদের সরকার, আপনি একটু খেয়াল করেন, আপনি বলছেন যে ওখানে দুইটা পক্ষ, হ্যাঁ ছাত্রদের পক্ষ তো থাকবেই, সরকারের ছাত্রদের পক্ষ থাকবে না? সরকারে তো তৈরি করছে ছাত্ররা, যদি আপনি ভালোভাবে চিন্তা করেন যে এই সরকারটা তৈরি করার পিছনেও ছাত্রদের প্রচুর ভূমিকা, ছাত্রদেরই মূল ভূমিকা। তাহলে তো তাদের একটা অবস্থান থাকবে। হ্যাঁ, ছাত্ররা বলতে চাই যেটা হলো কি, আগে সংস্কার পরে নির্বাচন। এই প্রেক্ষাপটে তারা যেহেতু বারবার বলছে, কিন্তু তারা কিন্তু বলে নাই যে, আপনি খেয়াল করে দেখবেন যে ছাত্ররা কিন্তু এরকম চাচ্ছে না যে নির্বাচন হবে না, এরকম কথাও বলছে যে এই সংস্কারগুলো ওগুলো তোমরা আগে করো, একসাথে নির্বাচনটাও দাও। সংস্কারগুলো আসলে একটা মানে আপনি ধরেন একটা আইন করলেন, একটা করলেন, একটা করার পরে আপনি একটা ফর্দ তৈরি করলেন। এই ফর্দ দিয়ে যদি আপনি মনে করেন যে আজকে এই বাজার করবেন, এই বাজারের লিস্টে আপনি খালি লিস্ট করে রাখলেন, কিন্তু বাজারে গেলেন না, তাহলে তার মানে তাহলে কি মানে আমরা কোনো ফল পেলাম না। এই প্রেক্ষাপটটার কারণে এই যে এই ধরনের সংশয় একটা তৈরি হয়েছে এবং মানুষের ভিতরে এক ধরনের ভুলভ্রান্তি তৈরি হয়েছে। মানুষের মধ্যে যদি এই ধরনের সংখ্যা অব্যাহত থাকে, সেটি কিন্তু পুরো দেশে আমরা যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, সেটি কিন্তু আসলে সরকারকে আরো বেশি চাপিয়ে ফেলবে বলে অনেকেই কিন্তু মনে করছে। সাকাত হোসেন, একটি বিষয় আপনিও কিছুটা ইঙ্গিত করছিলেন, আলোচনা করছিলেন যে আমাদের সেনা প্রধান চীন সফর করে এসেছেন, সেটি আসলে চীন সফরে তিনি কেন গেলেন সেই আলোচনা তো রয়েছে, আমরা সেই আলোচনা যাচ্ছি না যেহেতু একটু পুরনো। এখন যেটি আপনি বলছিলেন যে রেওয়াজ অনুযায়ী তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন, এটি রেওয়াজ পুরনো, কিন্তু দেশে এমন একটি প্রেক্ষাপটে আসলে এই রেওয়াজের বিষয়টি পরিপালন করা হলো যখন আসলে মানুষের মধ্যে নানা রকম প্রতিদিনই নানা রকম তথ্য ছড়াচ্ছে, তথ্য অথবা গুজব যেটি বলি, যে কোনো সময় দেশে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটি তো অস্বীকার করার সুযোগ নেই। তো একটি পক্ষ বলবার চেষ্টা করছে যে যে কোনো সময় জরুরি শাসন আসতে পারে। এই যে যদিও সেনাপ্রধান সরকারকে, রাষ্ট্রপতিকে অবহিত করেছেন যে এই ধরনের গুজবে কান না দিতে, কিন্তু মানুষ তো এক ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে। সরকার এখানে কি পদক্ষেপ নিচ্ছে আসলে? আপনি যেটা বলছিলেন যে একটু বলি, সকাল থেকে আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জন মানুষ ফোন করে জানতে চাচ্ছিল যে ভাই আসলে দেশে হচ্ছে কি। আমি হচ্ছে কি বলতে কয়ে না, সেই তৈরি হচ্ছে কিনা, মানে এই জরুরি অবস্থা জারি হচ্ছে। আমি জরুরি অবস্থা কেন? না, এই সেনাপ্রধান এখানে গেল ওইখানে গেল, কি হচ্ছে? আমি বললাম যে ভাই এটা এরকম কিছু না, এটা হলো গিয়ে বাস্তবতাটা হলো যে এই ঘটনা প্রোটোকল। কিন্তু এখানে বিভ্রান্ত কেন তৈরি হয়েছে এটা একটু বলি। এটা একটু পিছনে তাকান, আপনি পিছনে তাকান, যেটা আইনমন্ত্রী আজকে বলতেছিলেন যে সেনা প্রধান যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন, এটা উনি জানেন না। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট যে দেশের সেনা প্রধান নর্মালি এমন, আমরা যদি পিছনের দিকে তাকাই, হিস্ট্রি নাই যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করছেন সেনাপ্রধান। এই হিস্ট্রিটা নাই, এই হিস্ট্রিটার এখানে প্রোটোকলে আমরা কোথাও দেখিনি। এবং প্রোটোকলটা এটা যদি যেখানে আইন উপদেষ্টা বলছেন, উনিও জানার কথা, কারণ রাষ্ট্রীয় প্রোটোকলের বাইরে গিয়ে সেনাপ্রধানের কখনো সাক্ষাতের কোনো পাওয়া যায় না। যদিও এটা আইন উপদেষ্টা বলছেন যে উনি সাক্ষাতের কোনো তথ্য তার কাছে নেই, কিন্তু এইটা নিয়েই শুরু হয়েছে আসলে মানুষের ভিতরে যে কেন সেনাপ্রধান, কেন আসলে কি হয়েছে। আপনি একটু খেয়াল করেন যে নূরের ঘটনা আপনি আনলেন, যে ওইখানে সে মনে হয়েছিল যে সেনাবাহিনী আক্রমণ করছে, আসলে না, সেনাবাহিনী ওইখানে সেভ করতে গেছে, এরকম আক্রমণ করতে গেছে, এরকম কিছু না। এখন যেহেতু গণপিটুনি যেখানে শুরু হয়, যখন মানুষ হামলা শুরু হয়, তখন কি হয়, কিছু মানুষ এমনিতেই মার খায়, ওখানে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল। হ্যাঁ, নূরের উপর হয়তো একজন ব্যক্তির কথা আমরা দেখছি যেটা সেনাবাহিনীর কেউ না, যে জায়গায় আঘাত করা হয়েছে। তো এই প্রেক্ষাপটটা এবং চট্টগ্রামে যে ঘটনা ঘটলো, যে বললো সেনাবাহিনী কি করলো, যে সেনাবাহিনী কি করলো, এই ব্যাখ্যাটা আপনাকে আমি একটু বলেছি যে সেনাবাহিনীকে বলা হয়েছিল বিসিবি প্রশাসনের পক্ষ থেকে আপনাদের আপাতত দরকার নেই, এই জন্য পরের দিন আবার এগুলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু এই যে দেশে যেহেতু মানে আপনি একটু খেয়াল করেন যে দেশে যখন সাংবিধানিক জটিলতা তৈরি হয়, নানা ধরনের সংকট তৈরি হয়, দেশ যখন একটা অন্যরকম সরকারের মাধ্যমে আমরা এখন আছে, তো এই যার কারণে সেনাপ্রধানের নিজের দায়বদ্ধতা থেকে আমার ধারণা যে সে এখানে ব্যাখ্যা দিতে গেছেন যে এই অবস্থা, আমরা আসলে এই প্রেক্ষাপটটা এই অবস্থায় নিয়েছি। আমাদের মাথার মধ্যে এরকম নাই যে কোনো, অনেকেই বলছে না যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, এরকম এই প্রেক্ষাপটটা ওনাদেরকে জানানো, আমার কাছে মনে হয় অবহিত করার বিষয়টা আছে, এই প্রেক্ষাপটটা হতে পারে। আর আপনি বলছেন যে জরুরি অবস্থা, আসলে কি মানে আমরা সাধারণ মানুষ এখন দিন শেষে সমস্ত রাজনৈতিক দলের যে চাওয়া, আসলে সাধারণ মানুষের এটাই চাওয়া, কারণ আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি বেসিক্যালি। তারা কি চায়, তারা রাজনৈতিক দলগুলো চায় যে ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচন হয়। আমরা সাধারণ মানুষও কে কি বললো সেটার বিষয় না, বা আমরাও সাধারণ মানুষ মনে করি যে আসলে এখন মনে হচ্ছে যে সাধারণ
মানুষ মনে করে যে নির্বাচন হলেই মনে হয় ভালো হবে, এই একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতাটা হলো যে আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই যে আসলেই এটা হলো যে করার সুযোগ নেই, মানে যেটা বলে জরুরি অবস্থা ঘোষণার মতো আসলে পরিস্থিতি দেশে তৈরি হয় নাই আমি মনে করি। সাকাত হোসেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানেই শেষ করছি। আমরাও কিন্তু আসলে প্রত্যাশা করি বাংলাদেশ কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে না পড়ুক, আমরা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরব, সেটি প্রত্যাশা করি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে যে অস্থিরতা চলছে সেটি কেটে যাবে, বিশ্ববিদ্যালয়গুলো শান্ত থাকবে, সেটি আমরা প্রত্যাশা করি। সব মিলিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার আরো শক্ত পদক্ষেপ নেবে, সরকার আরো কার্যকর পদক্ষেপ নেবে, সেই প্রত্যাশা কিন্তু দেশবাসী করছেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।